নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পরিকল্পিত উন্নয়নের রাজনীতি পার্ট 2 বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই পার্ট 1-এ যে বিষয়গুলি বুঝেছ, অর্থাৎ যে লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে দুটি দলের মধ্যে কি চলছিল, যে বামপন্থী এবং ডানপন্থী মতবাদ চলছিল। তারপর উন্নয়নের যে কোনো আলোচনাতে, অর্থাৎ বামপন্থী মতবাদ ছিল, ডানপন্থী মতবাদ ছিল বিভিন্ন পরিকল্পনাকে নিয়ে। তো উন্নয়নের যে কোনো আলোচনায় পরস্পর বিরোধী এবং সংঘর্ষপূর্ণ বিতর্কিত হতে পারে। অর্থাৎ আমরা যে কোনো একটা কাজ করতে গেলে দেখবে এটার কি থাকে, অর্থাৎ বিরোধী মতবাদ থাকে। তর্ক বিতর্কের মাঝেই আসে উন্নতি। তাই এই পরিকল্পনার ক্ষেত্র বিরোধী, সংঘর্ষপূর্ণ ও বিতর্কিত হতে চলেছিল। উন্নয়নের এই পশ্চিমী ধারণার ফলে পৃথিবীর সমগ্র রাষ্ট্রগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। উন্নয়নের এই যে পশ্চিমী ধারণা, এটার ফলে পৃথিবীর সমগ্র রাষ্ট্রগুলিকে 3টা ভাগে ভাগ করেছিল। একটা হলো অনুন্নত, একটা হলো উন্নতশীল এবং একটা হলো উন্নত দেশ। এই 3টা নামে 3টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো কি অনুন্নত, একটা হলো উন্নয়নশীল, আর একটা হলো উন্নত। এই 3টা ভাগে ভাগ করার পর স্বাধীনতার পরবর্তীতে ভারত বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যারা সোভিয়েত উন্নয়নের মডেলের প্রতি গভীরভাবে আসক্ত ছিল। অর্থাৎ এই রাষ্ট্রগুলিকে 3টা ভাগে ভাগ করার পর ভারতের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, সেই রাজনৈতিক ব্যক্তিত্বরা পরবর্তীতে সময়ে যে ভারতের যে চিত্র, অর্থাৎ ভারতের যে পরিকল্পনাগুলি, এই পরিকল্পনাগুলিকে কি করেছিল, সোভিয়েত ইউনিয়নের মডেলের প্রতি গভীর আসক্ত ছিলেন। কিন্তু নতুন সরকারের প্রধান দায়িত্ব ও অগ্রাধিকার হবে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থাকে সুসংহত করা, যদিও এ নিয়ে বিতর্ক ছিল তাদের মধ্যে। অর্থাৎ দেখা গিয়েছিল যে কি নতুন যে সরকার গঠন করা হয়েছিল, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল কি অগ্রাধিকার হবে দরিদ্র দূরীকরণের, এবং কি ছিল যে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠন ব্যবস্থাকে সুসংহত করা। যদিও এ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক ছিল তাদের মধ্যে। এবার বিভিন্ন মত পার্থক্য থাকার সত্ত্বেও সকলের একটি বিষয়ে একমত যে উন্নয়নের দায়িত্ব শুধুমাত্র বেসরকারির হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু ভারতের ক্ষেত্রে তা ব্যতিক্রম ঘটেছিল। অর্থাৎ সবাই চেয়েছিল যে উন্নতি হোক, কি যে আমাদের পরিকল্পনাগুলি ছিল সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হোক এবং দেশের উন্নতি হোক। কিন্তু বিভিন্ন মত পার্থক্য থাকা সত্ত্বেও, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী উভয়েরই কি ছিল, একমত ছিল যে পরিকল্পনাগুলি বাস্তবায়িত হোক এবং এগুলির ক্ষেত্রে শুধু সবগুলিকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না, এতে সরকারেরও কি থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে। এই ছিল কি তাদের মধ্যে একটা তাদের যে একটা অভিমত, এবং তারা দুনো পক্ষই এটা চেয়েছিল। ফলে দেখা গেল 1950 খ্রিস্টাব্দে 15 মার্চ, আবার কোনো বইয়ে দেওয়া আছে 1950 খ্রিস্টাব্দে মার্চ মাসে ভারত সরকার একটি সাধারণ সংকল্প প্রস্তাবের মাধ্যমে পরিকল্পনা কমিশন গঠন করে। যেমন বোম্বে পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে, এই বা উত্থাপিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এই পরিকল্পনা অনুসারে কি করেছিল, ভারত সরকারও চেয়েছিল 1950 খ্রিস্টাব্দে 15 মার্চ ভারত সরকার একটা সাধারণ সংকল্প প্রস্তাবের মাধ্যমে এটি রেখেছিল। তারপর দেখা গেল আস্তে আস্তে মূলত এটি ছিল সরকারের পরামর্শদাতা স্বরূপ। এই কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক দ্বারা
অনুমোদিত হয় এবং পরবর্তীকালে তা কার্যকর হয়েছিল। ঠিক আছে, এই পরিকল্পনা যখন কি করা হয়েছিল, প্রস্তাবের মাধ্যমে আনা হয়েছিল, তখন দেখা গেল পরবর্তী সময়ে মূলত এটি ছিল সরকারের একটা পরামর্শদাতা স্বরূপ, এবং এই কমিশনের প্রস্তাবিত যে সুপারিশগুলি ছিল সেগুলি পরবর্তী সময়ে কি করেছিল, বাস্তবায়িত হয়েছিল। এবং কখন বাস্তবায়িত হয়েছিল সেটাও আমি তোমাদেরকে বলে দেব। এবং পরিকল্পনা কমিশনের প্রধান কাজ ছিল সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করা। এই যে পরিকল্পনা কমিশনটা গঠন করা হয়েছিল, এটার প্রধান কাজ ছিল যে কি, সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করা। তারপর স্বাধীনতার পর দেখা গেল যে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে, এবং এই কমিশনের প্রধানমন্ত্রী ছিলেন এই কমিশনের প্রধান সভাপতি, এবং ভারত এই কমিশন সোভিয়েত ইউনিয়নের অনুকরণে প্রকাশ করেছেন এবং অনুকরণে করেছিলেন। যদিও ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ NITI এটি গঠন করা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারিতে, যেটা কার্যকর হয়েছিল। এই কমিশনের যে বিষয়গুলি বাস্তবায়িত হয়েছিল সেটা 2015 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে কার্যকর হয়েছিল। ঠিক আছে, তো এটার যে প্রধান কার্যকর্তা ছিলেন সেটা ছিলেন কি, প্রধানমন্ত্রী। তারপর ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাস্তবিত করা হয়েছিল প্রধানত সোভিয়েত ইউনিয়নের মানে অনুকরণে। এরপর দেখা গেলে এই সকল পরিকল্পনাগুলো মূলত 5 বছর সরকারের আয় ব্যয় হিসেবে কাজ করা হয়ে থাকে। এই যে পরিকল্পনাগুলি ছিল সেগুলি মূলত 5 বছরের আয় ব্যয়, সরকারের আয় ব্যয় হিসাবে পরিকল্পনা বা আয় ব্যয় হিসাবে বাস্তবায়িত হয়ে থাকে। তারপর সেই বোর্ডটার মধ্যে আমি আর তুলতে পারিনি, তোমরা অবশ্যই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে, কেননা বোর্ডটার মধ্যে ছোট, তাই বোর্ডটা আমি তুলতে পারিনি। আর একটা পার্টে আমি চেষ্টা করছি আরো কতটুকু অংশ এটার মধ্যে জড়িয়ে দেওয়ার জন্য, এবং আরো কতটুকু অংশ এটার মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এই অনুসারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বাজেট অনুসারে দেখা গেল যে যথাক্রমে অপরিকল্পিত খাত ও পরিকল্পিত খাত এই দুটি স্তরে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, একটা হলো অপরিকল্পিত খাত, যেটাকে বলা হয় নন প্ল্যান PLN, এবং আরেকটা হলো প্ল্যান পরিকল্পিত খাত। এই দুইটা ভাগে কি করা হয়েছিল, ভাগ করা হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুবিধা ছিল এই যে এর মাধ্যমে সরকার উন্নয়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে পারে। এবং এর উদ্দেশ্য ছিল, আমি আবার বলছি, তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ আমি যদি তাড়াতাড়ি বলে যাই তাহলে তোমাদের হয়তো বুঝতে খুব অসুবিধা হয়, তাই আমি আবার বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই বুঝবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুবিধা হলো এই যে এর মাধ্যমে সরকার উন্নয়নের বৃহত্তম লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে অর্থাৎ বড় বড় পরিকল্পনাগুলি, এগুলিকে বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে পারে। এবং এই পরিকল্পনা, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল সম্ভাব্য সর্বোচ্চ হারে কি ছিল, সর্বোচ্চ হারে উৎপাদন বৃদ্ধি করা এবং আয় ও সম্পদের বৈষম্যকে হ্রাস ঘটানো। এই ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। ঠিক আছে, এবার সব মিলিয়ে মোট কথা হলো, প্রথম 3টি পরিকল্পনার সময় অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার ভিত্তি স্থাপিত হয়। প্রথম 3টে পরিকল্পনার সময় দেখা যায় যে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনার ভিত্তি স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56, মূলত এর উদ্দেশ্য ছিল দরিদ্রের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করা, আর উদ্দেশ্য ছিল দারিদ্র্যের শৃঙ্খলা থেকে দেশকে মুক্ত করা। ঠিক আছে, তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা
কখন গঠন করা হয়েছিল? তোমরা অবশ্যই লিখবে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে। তারপর ফলে পরিকল্পনাকারীরা সঞ্চয় বৃদ্ধির দিকে উদ্যোগী হয়, আস্তে আস্তে সঞ্চয় করার দিকে তারা কি হয়? উদ্যোগী হয়। ফলশ্রুতি হিসাবে তৃতীয় পরিকল্পনা শেষে দেশের জনগণের হাতে সঞ্চয় বেশ বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে দেখা গেল প্রথম পরিকল্পনা, দ্বিতীয় পরিকল্পনা, তারপর তৃতীয় পরিকল্পনা শেষে দেখা গেল যে জনগণের কাছে একটা কি ভালো কি ছিল? বৃদ্ধির মানে সঞ্চয় বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছিল। ফলশ্রুতি হিসাবে এই জিনিসটা দেখা গেল। তারপর এই পরিকল্পনায় কৃষি, বাঁধ নির্মাণ, সেচ ইত্যাদি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছিল। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল, তোমরা অবশ্যই লিখবে কি? কৃষি, বাঁধ নির্মাণ, সেচ ইত্যাদি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছিল। তাছাড়া যেমন ধরো বাঁকড়া নাঙ্গাল, দামোদর উপত্যকা বাঁধ, হীরাকুদ বাঁধ সহ বিভিন্ন বৃহৎ প্রকল্পগুলিতে ও প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে। তো এই জিনিসগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। আমি আবার বলছি, বাঁকড়া নাঙ্গাল, দামোদর উপত্যকা বাঁধ, হীরাকুদ বাঁধ সহ বিভিন্ন বৃহৎ প্রকল্পগুলিতেও প্রচুর অর্থ বিনিয়োগের কি করেছিল? বিনিয়োগ করা হয়েছিল। তারপর তবে আমাদের দেশে কৃষিক্ষেত্রের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো অসম ভূমি বন্টন ব্যবস্থা। তবে ভারতে বলতে আমাদের দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের সবচেয়ে বড় বাধা ছিল কি? সবচেয়ে বড় বাধা যে তোমরা মনে রাখবা যে বাধা ছিল কি? অসম ভূমি বন্টন ব্যবস্থা। ফলে এই মৌলিক বাধা দূর করার লক্ষ্যে ভূমি সংস্কার করা হয়েছিল, ভূমি সংস্কারের ব্যবস্থা করেছিল। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সেটা ছিল প্রথম পঞ্চবার্ষিকী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। ঠিক আছে। যার উপর কি গুরুত্ব আরোপ করা হয়েছিল? যেটার উপর দেখা গেল যে গুরুত্ব আরোপ করা হয়েছিল যে 1956 খ্রিস্টাব্দে, এবং এটার উপর কি? শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালান বিশের নেতৃত্বে সম্পূর্ণ হয়েছিল। কার নেতৃত্বে? আবার নামটা আমি বলে দিচ্ছি, প্রশান্ত চন্দ্র মহালান বিশের নেতৃত্বে সম্পূর্ণ হয়েছিলেন। এবার তোমাদের প্রশ্ন যে উনি কে? প্রশান্ত চন্দ্র মহালান বিশ ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈজ্ঞানিক ও পরিসংখ্যানবিদ, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন প্রতিষ্ঠাতা ছিলেন কে? অর্থাৎ প্রশান্তচন্দ্র মহালান বিশ। তাছাড়া ইনি ভারতের শিল্পায়ন ও পরিকল্পনা রূপায়নের প্রতিষ্ঠাতা ছিলেন। অবশ্যই তোমরা মনে রাখবে এই বিষয়গুলো। তো আমি আর এই ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না, কেননা তোমাদের লেখা যেহেতু নেই, বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি ক্লাসটাকে চেষ্টা করছি এখানেই শেষ করে নিতে। সবাই ভালো থাকবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাগুলি বুঝিয়ে দেওয়ার জন্য আবার আরেকটা ক্লাসের মধ্যে যে জায়গাগুলি তোমরা বুঝতে পারোনি। নমস্কার, সবাই ভালো থাকবে।